আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শবনম বুকি। শুরুতেই জানিয়ে দিচ্ছি পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মালয়েশিয়া থেকে মরদেহ আনার পর মঙ্গলবার কোকোর দ্বিতীয় জানাজা নয়াপল্টনে। খোকা বললেন, মামলার চাপ ও বিদেশি স্বজনহীনতার কারণেই এ মৃত্যু। বিএনপির বিরুদ্ধে শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। প্রধানমন্ত্রী আসার খবর বেগম জিয়া জানতেন না, বলেছেন ব্যারিস্টার মওদুদ। কোকোর মৃত্যু শোকাবহ পরিস্থিতিতেও রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টার নিন্দা বিশিষ্টজনদের। বললেন, চূড়ান্ত বিবেচনায় রাজনীতিরই পরাজয়। টানা অবরোধের মধ্যেই চলছে ৩৬ ঘন্টার হরতাল। যাত্রাবাড়িতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বেগম জিয়াকে আসামি করে মামলা। শুনছিলেন পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঝড়ঝাপটা এলেও প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী দক্ষতার সাথেই পরিস্থিতি মোকাবেলা করেছে, ভবিষ্যতেও করবে বলে আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রবিবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে তিনি জানান, প্রশাসনের শূন্য সব পদে শিগগিরই নিয়োগ হবে, নেওয়া হবে আরও ৫০,০০০ পুলিশ। ময়মনসিংহকে দ্রুত বিভাগ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঔপনিবেশিক ধ্যান ধারণা পাল্টে সিভিল প্রশাসনকে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে পরে বিএনপি জামাতের তাণ্ডব প্রতিরোধে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আসলে আমাদের জনসংখ্যা এত বেশি, আমাদের পরীক্ষাগুলো দ্রুত করা এবং নিয়োগ দেওয়া এটাকে আরো একটু সহজ করা উচিত। পুলিশের ব্যাপারে আমাদের প্রায় আমরা ৫০,০০০ পুলিশ আরো নিয়োগ দেব, কিন্তু এটাও মানে সেই গতবার আমরা সিদ্ধান্ত নিয়ে এটা কিন্তু এখন পর্যন্ত কার্যক্রমটা শুরু হয়নি। এটা দ্রুত শুরু হওয়া দরকার। একটু ঝড় ঝামেলা আসে, তারপর আমি বলবো যে আমাদের প্রশাসনের কর্মকর্তারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ সকলে মিলে যথেষ্ট দক্ষতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন। সিদ্ধান্ত বাস্তবায়নে আরো গতি আনার তাগিদ দেন শেখ হাসিনা। নির্দেশ দেন ময়মনসিংহকে দ্রুত বিভাগ করার। আপাতত মানে ঢাকাকে দুটো ভাগ করে দিলে, গ্রেটার ময়মনসিংহ যদি আমরা করে দিতে পারি, আর ঢাকা আপাতত থাকলো, এর পরবর্তীতে কি করা যায় দেখা যাক। তো সেটা আমার বোধহয় এটা একটু দ্রুত করতে হবে। দ্রুত না করলে যত দেরি হবে ততই কিন্তু জটিলতা বাড়বে, নানা রকম মত পথ চলে আসবে, কার কোথায় সুবিধা এটা চলে আসবে। সরকারি কর্মচারী আইন প্রণয়নের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে পে কমিশন বাস্তবায়নের কাজও শুরু হবে খুব শিগগিরই। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। আরাফাত রহমান কোকোর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জাতীয় মসজিদে নেগারায়। স্থানীয় সময় রবিবার বাদ জোহর জানাজায় প্রবাসী বিএনপি নেতা কর্মী ছাড়াও খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলীও অংশ নেন। জানাজা শেষে মরদেহ মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ মালায়া হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। কোকোর মরদেহ দেশে আনতে মালয়েশিয়া গেছেন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সহ বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে মরহুম আরাফাত রহমান কোকোর মরদেহ মালয়েশিয়া থেকে দেশে পৌঁছবে, আর বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে নামাজে জানাজা। আরাফাত রহমান কোকোর দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় শনিবার দুপুর 12:30টায় মালয়েশিয়া ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। জানাজা শেষ হয়ে গেছে এবং জানাজা শেষে ওনার লাশ মর্গে পাঠানো হয়েছে। মর্গে আজকে এবং কালকে লাশ থাকবে। কালকে আমরা ওনার সরকারি সমস্ত প্রসিডিওর শেষ করে পরশুদিন সকালে আমরা ওনার লাশ ঢাকা ইনশাআল্লাহ পাঠাবো। আমেরিকায় চিকিৎসারত বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, অসুস্থ অবস্থায় দীর্ঘদিন মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন থাকায় আরাফাত রহমান কোকো মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একের পর এক মামলার মানসিক চাপ এবং শেষ পর্যন্ত যথোপযুক্ত চিকিৎসা ছাড়াই তিনি মৃত্যুবরণ করেছেন বলে মনে করেন সাদেক হোসেন খোকা। নিউ ইয়র্কে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এ সময় সাদেক হোসেন খোকা বলেন, তৎকালীন ১/১১ সরকার অন্যায়ভাবে কোকোর বিরুদ্ধে একাধিক মামলা করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নিজেদের মামলা তুলে নেয়, কিন্তু কোকো সহ জিয়া পরিবার ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়নি বলেও অভিযোগ করেন তিনি, বরং একের পর এক নতুন মামলা দিয়েই যাচ্ছে। এমন একটা চাপের মধ্যে তিনি বিদেশে অবস্থান করছিলেন এবং স্বভাবতই তার মার সাথে তার কোনো দেখা সাক্ষাৎ হচ্ছিল না,
তার সন্তানদের নিয়ে তিনি যে পরিচিত পরিবেশে তিনি চলাফেরা করতে পারছিলেন না, তার চিকিৎসার সুবন্দোবস্ত হচ্ছিল না, প্রকৃত যে প্রয়োজনীয় চিকিৎসা তিনি নিতে পারছিলেন না। এই সব কিছু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার এই যে মৃত্যু, এটা দায় দায়িত্ব মানে সিংহভাগ সরকারের উপরে বর্তায়। রাজনৈতিক আন্দোলনে সহিংসতা প্রসঙ্গে সাদেক হোসেন খোকা বলেন, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের পথ বন্ধ করে দিয়েছে সরকার। নিয়মতান্ত্রিক আন্দোলনের পথগুলি রুদ্ধ করবে, তখন এই অনিয়মতান্ত্রিক পথে আন্দোলন যাবে। এটার জন্য বিরোধী দল দায়ী না, এটার জন্য সরকার দায়ী। রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবেই রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া উচিত বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। এদিকে স্থানীয় বিএনপির উদ্যোগে রবিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কোকোর গায়বানা জানাজার আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীকে বেগম জিয়ার কার্যালয়ে ঢুকতে না দেওয়ার রহস্য খুঁজতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আর বিএনপি নেত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা না হওয়াকে দুঃখজনক বলেছেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে শেখ ফজলুল করিম সেলিম সমবেদনা জানাতে প্রধানমন্ত্রীকে গুলশান কার্যালয়ে ঢুকতে না দেওয়ার সমালোচনা করেন। কেন ঢুকতে দেয়া হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে লাশ নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান জাসদের মঈনুদ্দিন খান বাদল। তিনি সব কিছু ভুলে গিয়ে কোনো কিছু মনে রাখেননি, শুধু মানবিক কারণে, সামাজিকতা, সহমর্মিতা এবং মা হিসেবে আরেকজন মাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। ওই বাসার ভিতর কেন খালেদা জিয়া অবস্থান করছে এবং ওই বাসায় কারা কারা আছে, ও বাসায় কোনো অবৈধ অস্ত্র আছে কিনা, সন্ত্রাসী, জঙ্গি এবং যারা পেট্রোল বোমা করে 50 জন লোককে হত্যা করেছে, সেই সব চিহ্নিত কেউ ওখানে আসে কিনা তার ভিতর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানাচ্ছি। দেখা না হওয়ার ঘটনায় জাতি মর্মাহত বলে উল্লেখ করেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। দেশ ও জাতি প্রত্যাশা করছিল অন্তত পক্ষে দুই মায়ের দেখা হলে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার দেখা হলে হয়তো একটা সমাধান হয়তো বেরিয়ে আসতো কিংবা কিছু একটা হতো, এটাই আশা করে জনগণ অপেক্ষা করছিলেন। কাজে দেশ ও জাতি আবার অত্যন্ত ভাবে মর্মাহত হয়েছে এই অবস্থা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর প্রতি অসৌজন্যতা দেখিয়ে বিএনপি সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় শিষ্টাচার লঙ্ঘন করেছে বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। তারা বলেন, প্রধানমন্ত্রী একটি প্রতিষ্ঠান, তাই তাকে গুলশান অফিসে ঢুকতে না দেয়া পুরো জাতিকেই অপমান করা। রবিবার ধানমন্ডি সভানেত্রীর কার্যালয়ে দলের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভদ্রতা না দেখিয়ে বিএনপি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে। আরেক অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেগম খালেদা জিয়ার অফিসে ঢুকতে না দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা রাজনৈতিক দল নয়। এদিকে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আরাফাত রহমান কোকোর জানাজায় অংশ নেবে আওয়ামী লীগ। এছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দরজা বন্ধ রেখে সংলাপ সমঝোতার সব পথ অবরুদ্ধ করে দিলেন বেগম খালেদা জিয়া। এদিকে শনিবার বেগম জিয়ার গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর আসার খবর বেগম জিয়া জানতেন না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি জানান, বেগম জিয়া সেই সময় প্রায় অচেতন ছিলেন। সিনিয়র নেতাদের অজান্তে গেটে তালা লাগানো ছিল বলেও জানান মওদুদ আহমেদ। একই সাথে মওদুদ জানান, চলমান আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা। আরাফাত রহমান কোকোর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার প্রত্যাশিত দুই নেত্রীর সাক্ষাৎ হয়নি। এ নিয়ে দুই দল থেকে দেয়া হয় নানা যুক্তি। একদিন পর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। গতকাল প্রধানমন্ত্রী যথোপযুক্ত সৌজন্য না দেখানোটা সঠিক হয়নি। তবে এই ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একেবারে অজ্ঞাত ছিলেন। তিনি তখন ছিলেন প্রায় অজ্ঞানের মতো। আমরা কেউই তাকে দেখার জন্য কোনো সুযোগ পাইনি।
তার দরজা বন্ধ থাকার কারণে প্রধানমন্ত্রীর আসার কথাও তাকে বলা সম্ভবপর হয় নাই। এর কিছুক্ষণ পর আবারও সাংবাদিকদের সাথে কথা বলেন মওদুদ আহমদ। জানান বেগম জিয়া এখনো অনেকটা অচেতন আছেন, তারপরেও সমবেদনা জানাতে আসা সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বর্তমান চলমান যে অবরোধ চলছে তার নেতৃত্বে থাকবেন এবং সফলতা অর্জন না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। আরাফাত রহমান কোকোর মৃত্যুতে মা বেগম জিয়াকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে যান নানা শ্রেণী পেশার মানুষ। কোকোর স্মরণে গুলশান কার্যালয়ের বাইরে ও ভেতরে দুটি শোক বই খোলা হয়েছে। গুলশান কার্যালয়ের ভেতরে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, মিশরের রাষ্ট্রদূত ইজ্জাত মাহমুদ, মার্কিন ও ইন্ডিয়ান দূতাবাসের প্রতিনিধি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। তবে পুত্র শোকে নির্বাক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো কারো সাথে সাক্ষাৎ করেননি। শোকাহত বেগম জিয়াকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে যান বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। এ সময় তিনি জানান পুত্র শোকে মানসিকভাবে ভেঙে পড়া নির্বাক বেগম খালেদা জিয়া কারো সাথে সাক্ষাৎ করছেন না, তাকে ইনজেকশন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে। যাত্রাবাড়িতে বাসে আগুন দেওয়ার ঘটনায় বেগম জিয়াকে আসামি করার সমালোচনা করেন তিনি। একজন চিকিৎসক হিসেবে আমি জানি এই অবস্থায় ঘুমানোর কোনো বিকল্প নাই। আমার অবজারভেশন এই যে সেখানে যে সাইকোলজিক্যাল মেন্টাল শক হয়, এটার একটাই চিকিৎসা, একটু যে ঘুমানো যায়, ভালো করে রেস্ট করা যায়, তাহলে উনি আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আমি আশা করি। এটি উনি করছেন। সেই দিন রাত্রে বললো আগুন লাগলো কোথায়, ওনার নামে কেস হয়ে গেল সঙ্গে সঙ্গে। এটা একটু আশ্চর্য তারা। এছাড়াও বেগম জিয়াকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে যান সমাজের বিশিষ্ট জনেরা। বেগম জিয়া অনেক বড় নেত্রী সারা দেশের জন্যে, কিন্তু তিনি একজন মা, তার শোকটা নিশ্চয়ই গভীর। আমার এই অনুভূতি থেকেই আসা। এদিকে কার্যালয়ের বাইরে রাখা শোক বইয়ে স্বাক্ষর করছে বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিন থেকে রাত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শোক বইয়ে সমবেদনা সহ প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কোকোর মৃত্যু শোকাবহ পরিস্থিতিতেও রাজনৈতিক দলগুলো ফায়দা নিতে চেয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। এর ফলে চূড়ান্ত বিবেচনায় রাজনীতি পরাজিত হয়েছে বলে মনে করেন ডক্টর আসিফ নজরুল। আর ব্যারিস্টার রফিউল হকের মতে গত পরশুর ঘটনায় সংলাপের সম্ভাবনা আরও কমে গেছে। আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর শীর্ষ দুই নেত্রীর দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় অনেকে চলমান সংকট সমাধানের একটি আশার পথ দেখেছিলেন, কিন্তু কারণ যাই হোক কাঙ্ক্ষিত সে দেখা সাক্ষাৎ আর হয়নি। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনায় বিএনপি বোকামি করেছে, যার খেসারত দলটিকে দিতে হবে। তো যদি এখন একটা মিড টার্ম ইলেকশন দেয় আওয়ামী লীগ জিতে যাবে, বিএনপি হেরে যাবে। বিএনপি যে বলছে মিড টার্ম ইলেকশন দাও, এখন এই যে ঘটনা, এই পরিপ্রেক্ষিতে এই যে সমস্ত ঘটনা ঘটে গেল, এখন যদি আওয়ামী লীগ মিড টার্ম ইলেকশন দেয়, আমার ধারণা আওয়ামী লীগ উইল সুইপ। যে এটা আপনার অবিশ্বাস্য ব্যাপার, একটা বিএনপির মতো দলে এত অযোগ্য, অপদার্থ, দায়িত্বহীন লোকজন নেত্রীর আশেপাশে থাকেন, এই ঘটনার মধ্যে আমার এটাও মনে হয়েছে। শত বিরোধ আর মতপার্থক্যের মধ্যেও দুনেত্রী দেখা হলে সংলাপের সম্ভাবনা বাড়ত বলে মনে করেন ব্যারিস্টার রফিকুল হক। না হওয়ায় নিজের হতাশাও ব্যক্ত করেন তিনি। একটা লেভেল প্লেইং ফিল্ড হলে তখন সংলাপের প্রশ্ন ওঠে। ওই জন্য আমি বলছি সংলাপের ধিক্কার। আমি যেন কি বলছি আমাকে জিজ্ঞেস করেন, এখন সংলাপ, এই সুযোগ ছেড়ে দিবে, এরপর আবার সংলাপ কি? এরকম একটা শোকাবহ ঘটনার মধ্যেও পলিটিক্যাল গেইনের প্রশ্ন যে আছে, এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক। এখানে গেইন হয়তো আওয়ামী লীগ করেছে, গেইন হয়তো বিএনপি করেছে, কিন্তু লুজার হয়েছে পলিটিক্স। ডক্টর আসিফ নজরুলের মতে দুনেত্রীর দেখা হলেও বর্তমান সংকটের সমাধান হতো না। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। অবরোধের পাশাপাশি নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে চলছে ২০ দলীয় জোটের ৩৬ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন। রবিবার রাতে ঝালকাঠি জেলা বাস টার্মিনালের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতল সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদিকে রাজশাহীর চারঘাটের হোমন্তপুর চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাক চালক কার্তিক দগ্ধ, হেলপার শাহাবুল আহত হয়েছেন। নরসিংদীতে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিএনপি কর্মীরা গাড়িতে আগুন দেয়, সেখানে আটক করা হয় ৩ জনকে। ব্রাহ্মণবাড়িয়া সরাইলেও মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে হরতালকারীদের সংঘর্ষে আহত হয় অন্তত ২০ জন।
নাটোরে একটি পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা ছুড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাক চালক নজরুল ইসলাম ও পেঁয়াজ ব্যবসায়ী শাহিন আহত হয়। রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে 2টি হাতবোমার বিস্ফোরণে আহত হয়েছেন 2 ব্যবসায়ী। যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় বাসে পেট্রোল বোমা হামলায় ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। এই ঘটনায় আটক জাতীয়তাবাদী শিক্ষক সমিতির সভাপতি সেলিম ভুঁইয়ার 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার রাতে যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়লে গুরুতর দগ্ধ হন 30 জন যাত্রী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। এ ঘটনায় শনিবার যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক KM নুরুজ্জামান এই মামলা করেন। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যাত্রাবাড়ী থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা ফৌজদারি মামলা। আইনগতভাবে এই মামলায় ব্যবস্থা নেওয়া হবে। চলমান রাজনৈতিক সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকরা। রবিবার সচিবালয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সহ 5 মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে এক মতবিনিময় বৈঠকে তারা এই অনুরোধ জানান। বৈঠক শেষে মন্ত্রীদের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, বৈঠকে সবাই শান্তির পক্ষে একমত হয়েছেন, তবে আলোচনার জন্য একটা পরিবেশ দরকার বলেও মন্তব্য করেন তিনি। এবার পার্টেক্স প্লাস্টিক অর্থ বাণিজ্য সংবাদ। শিগগিরই খুলছে সৌদি আরবের শ্রম বাজার। দেশটি 15 থেকে 20,000 টাকায় বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সৌদি আরব সফর শেষে রবিবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। মন্ত্রী জানান, কর্মী পাঠানো প্রক্রিয়ায় ন্যূনতম অভিবাসন ব্যয় ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। শ্রমিক নেয়ার ক্ষেত্রে ভিসা, যাতায়াত ও চিকিৎসা খরচ বহন করবে সৌদি আরবের সংশ্লিষ্ট কারখানা মালিক। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভিসা বাণিজ্যে কেউ জড়িত থাকলে 15 বছরের কারাদণ্ড দেবে সৌদি সরকার। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের 4র্থ বার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে নানা সহিংসতা এক পুলিশ সহ নিহত হয়েছে অন্তত 16 জন, আহত অনেকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বেশিরভাগই মারা গেছে রাজধানী কায়রোতে। শনিবার সেখানে মোবারক বিরোধী বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিলে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় এক নারী বিক্ষোভকারী নিহত হয়। মোবারক পতন দিবস উপলক্ষে শনিবার থেকেই দেশটির বেশিরভাগ শহরে নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যে রবিবার কায়রো ও আলেকজান্দ্রিয়া মোবারক বিরোধী সমাবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীরা ওই নারী নিহতের ঘটনায় জড়িত পুলিশের শাস্তি দাবি করে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। এতে বিক্ষুব্ধ নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারী লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এবার ক্লেমন খেলার সংবাদ। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদানের কথা স্মরণ করলেন বিসিবির সাবেক পরিচালকরা। বোর্ডের সাবেক পরিচালক আব্দুল কায়ুম চৌধুরী ও রিয়াজউদ্দিন আল মামুন বলেছেন, মিরপুর ও বগুড়ায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, বিসিবির একাডেমি ও ডেভেলপমেন্ট কমিটি গঠন এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ গঠনে যুগান্তকারী ভূমিকা ছিল কোকোর। রাজনীতি পরিবারে বেড়ে ওঠা আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া অনুরাগী ব্যক্তি। ফুটবল ও ক্রিকেটের প্রতি তার ছিল অসামান্য ভালোবাসা। পরবর্তীতে বোর্ডের উপদেষ্টা এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেটে বড় অবদান রেখেছেন তিনি। বোর্ডের সাবেক 2 পরিচালকের মতে মিরপুরে হোম অফ ক্রিকেট এবং বগুড়ায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে। আজকে যে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের বুকে এবং বিশ্বের বুকে ক্রিকেটের জন্য একটা মাইলফলক হিসাবে প্রতিষ্ঠা হয়েছে, সেটা একমাত্র আরাফাত রহমান কোকোর অবদান। বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু করার জন্য তার সবচেয়ে বেশি অবদান ছিল, বিশেষ করে
বগুড়াতে ক্রিকেট স্টেডিয়াম, খুলনাতে আন্তর্জাতিক ভেন্যু করা, ইভেন রাজশাহী বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে ফুটবল এবং ক্রিকেটের মধ্যে যে সাংঘর্ষিক অবস্থান ছিল সেটা একটা ভূমিকা উনি পালন করেছিলেন এবং আলটিমেটলি আমরা ক্রিকেটটাকে মিরপুরে স্থানান্তরিত করতে পেরেছিলাম এবং ওইখানেই ক্রিকেটের হোম অফ ক্রিকেট নাম ধারণ করেছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাথে চুক্তির মাধ্যমে ডেভেলপমেন্ট কমিটি গঠন, হাই পারফরমেন্স কোচিং এর মাধ্যমে সাকিব, মুশফিক, তামিমদের মতো ক্রিকেটারদের গড়ে তোলা, লেভেল 1, লেভেল 2 কোচিং প্রোগ্রামকে উন্নত করে টাইগার ক্রিকেটকে সমৃদ্ধকরণ এবং ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখেছেন কোকো। ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য আরাফাত রহমান কোকোর অবদান আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের যারা আছেন তারা কেউ অস্বীকার করতে পারবেন না। তার প্রচেষ্টা ছিল শুধুমাত্র ক্রিকেটকে কিভাবে বিশ্বের দরবারে তুলে ধরবে, বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোকে কিভাবে ডেভেলপ করবে। তার আচার আচরণে চলাফেরায় কোনো সময় আমরা তার রাজনৈতিক প্রভাব আমরা দেখি নাই। বয়স ভিত্তিক যে ক্রিকেট সেটা আরাফাত রহমানের ব্রেন চাইল্ড। তাছাড়া ক্রিকেট একাডেমি তৈরি করা, এই প্রতিটা ক্ষেত্রেই আরাফাত রহমান কোকো ভূমিকা রেখেছেন। আরাফাত রহমান যখন ক্রিকেট বোর্ডে ছিলেন এবং উনি একটা বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন ক্রিকেটে, এই সময় ডেভেলপমেন্টটা একটা নতুন মাত্রা সংযোজিত হয়েছিল এবং প্রভূত উন্নত সাধিত হয়েছিল। সেই সময়ে রস টার্নার সাথে আমরা ডেভেলপমেন্টের যেই ছিল কমিটি ছিল তারা কাজ করেছে, ম্যাকিন্স তখন আসলো। ওল্ড ডিওএইচএস ক্রিকেট ক্লাব গঠন করে ঘরোয়া ক্রিকেটে অবদান রাখা এবং বিসিবির একাডেমি নির্মাণে কোকোর বড় অবদানের কথা স্মরণ করেছেন বোর্ডের সাবেক পরিচালকগণ। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মালয়েশিয়া থেকে মরদেহ আনার পর মঙ্গলবার কোকোর দ্বিতীয় জানাজা হবে নয়াপল্টনে। খোকা বললেন, মামলার চাপ ও বিদেশি স্বজনহীনতার কারণেই এ মৃত্যু। বিএনপির বিরুদ্ধে শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের, প্রধানমন্ত্রী আসার খবর বেগম জিয়া জানতেন না বলেছেন ব্যারিস্টার মওদুদ। কোকোর মৃত্যু শোকাবহ পরিস্থিতিতেও রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টার নিন্দা বিশিষ্টজনদের, বললেন চূড়ান্ত বিবেচনায় রাজনীতিরই পরাজয়। টানা অবরোধের মধ্যে চলছে 36 ঘন্টার হরতাল। যাত্রাবাড়িতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বেগম জিয়াকে আসামি করে মামলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।